রাত আনুমানিক ৯টা নাগাদ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে গান বাজনা ও ঢাক ঢোল বাজিয়ে নতুন বরবউকে নিয়ে রওনা দিল বরাত্রির নৌকাগুলো। নদীর কালো জলের ওপর ৩টি নৌকা পাশাপাশি ভেসে চলেছে গন্তব্যস্থলের দিকে। সামনে চালিত হারানের নৌকাটিতে বরবেশে বসে আছে সৌমেন। তার পাশে লাল বেনারসি শাড়িতে মুখ নিচু করে বসে আছে কনে বিথি। তাদের থেকে কিছুটা দূরে পেছনের দিকে গম্ভীর মুখে বসে আছেন সৌমেনের বাবা হরিদাসবাবু। আরে কি হলোটা কি? সবাই এমন চুপ মাইরা বইসা আছো কেন? যেমন কইরা সকলে চুপচাপ, তাতে মনে হইতাছে এটা বরযাত্রা না শ্মশান যাত্রা। ওরে ও পরাণ, গলা ছেড়ে একখান গান ধরো দেখি। বাবা মাওলানা বউ সাহিরা জান বিদেহ যায় না। বাবা মাওলানা বউ সাহিরা জান বিদেহ যায় না। রে বউ সারিয়া বিদের গেলে রে ঘুরে আসবো পাইবা না মাওলানা। নাচ গানের তালে তালে নদীর জলে কলকল ধ্বনি তুলে সামনে এগিয়ে চলেছে নৌকাগুলো। সেই সঙ্গে মনের ভেতরে হাজারটা স্বপ্ন বুনতে বুনতে শ্বশুর বাড়িতে যাচ্ছে সদ্য বিবাহিত বিথি। চোখে লাজুক চাহনি আর ঠোঁটে এক চিলতে মিষ্টি হাসি নিয়ে বারবার সৌমেনের দিকে তাকাচ্ছে সে। কিন্তু তার সেই হাসি আর স্বপ্ন স্থায়ী হল না বেশিক্ষণ। হঠাৎ করেই আকাশ থেকে ধেয়ে এলো কালো মেঘ, আর মুহূর্তের মধ্যেই সেই মেঘ ঝড়ের বেগে আছড়ে পড়ল ধরণীতে। নদীর শান্ত জল হিংস্র হয়ে উঠল খরস্রোতের কারণে। সেই সঙ্গে জলতরঙ্গ এতটাই বেড়ে গেল যে বৈঠা সামলালাতে হিমশিম খেতে লাগলো হারান, পরাণ আর নিমাই। কি হায় ভগবান! ও হে হারান, হঠাৎ করে এই ঝড় কি করে শুরু হলো বলো তো? খানিক আগেও তো আকাশটা বেশ ঝলমল করছিল। বুঝতে পারছি না বাবু, দয়া করে এই মুহূর্তে কেউ নড়াচড়া করবেন না। সবাই শক্ত হয়ে বসুন। ঝড়ের গতিবেগ খুব একটা সুবিধে ঠেকছে না। হারানের সতর্কবাণী শেষ হতে না হতেই আকাশ চিরে নেমে এলো একের পর এক বজ্রপাত। সেকেন্ডে সেকেন্ডেই নদীর বুক যেন দুভাগ হয়ে উঠছে সেই বজ্রপাতের আলোর ঝলকে। খরস্রোতা জলের প্রবল বেগ সামলাতে না পেরে দুলতে দুলতে দিশাহারা হয়ে পড়ছে নৌকাগুলো। নৌকার দুলুনিতে ভারসাম্য রাখতে না পেরে একজনের শরীরের সঙ্গে আরেকজন ধাক্কা লেগে যাচ্ছে বারবার। ওরে হারান, ওরে নিমাই, নৌকা বাঁ দিকে ঘোরা। বিশাল বড় এক ঘূর্ণির মধ্যে পড়ে গেছি মনে হচ্ছে। এখন কি কি হবে গো দাদা? আমি যে বইটা সামলাতে পারছি না, স্রোতের কারণে বইটা উল্টো দিকে টানছে। কিছুতেই ভারসাম্য বজায় রাখতে পারছি না। হায় 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 হায়! সবাই হরির নাম নাও, সবাই নারায়ণকে ডাকো। ও মা গঙ্গা, মা গো, তুমি আমাদের রক্ষা করো। হরিদাসবাবুর আতঙ্কিত চিৎকার যেন আর কারো কানে ঠিকমতো পৌঁছাল না। সেই চিৎকার ঝড়ের গর্জনের ভেতর মিলিয়ে গেল নদীর মাঝখানেই। নদীর মাঝখানটায় এক বিশাল ঘূর্ণি তৈরি হয়ে জলের স্তম্ভগুলো পাক খেতে খেতে নৌকাগুলোকে টেনে নিচ্ছে ভেতরের দিকে। গোটা নদী জুড়ে কেবল মানুষের আর্তচিৎকার আর হাহাকার ভাসতে লাগলো। কিন্তু সেই আর্তচিৎকার যেন কারো কানে পৌঁছালো না এই গভীর রাতে।
এ কি হলো? বাঁচাও, বাঁচাও! নৌকো যে জলের তলে তলিয়ে যাচ্ছে। কে আছো? বাঁচাও, বাঁচাও! আমাদের রক্ষা করো, বাঁচাও! হঠাৎ একটা বিকট আওয়াজ তুলে চুম্বকের মতো জলের তলায় টেনে নিয়ে গেল নৌকাগুলোকে। সেই সঙ্গে নৌকায় থাকা মানুষগুলো ছিটকে পড়ে গেল জলের তলায়। পরদিন সকালবেলা সূর্যের আলো ফুটতেই গতরাতে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ল কুন্তপুর গ্রামের চারদিকে। খবরটা শোনা মাত্রই দিক বিদিক থেকে ছুটে এসে নদীর ঘাটে ভিড় জমাল কিছু উৎসুক জনতা। তাদের সবার চোখই স্থির হয়ে তাকিয়ে আছে নদীর জলের দিকে। রাতের অন্ধকারের সেই অতিরিক্ত খরস্রোতা নদী দিনের আলোতে হয়ে গেছে অস্বাভাবিক শান্ত। কিন্তু সেই শান্ত জলের উপর ভেসে আছে সদ্য বিবাহিত বরকনে সহ একাধিক নিথর দেহ, যা দেখা মাত্রই হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকা সব মানুষের। দেখতে দেখতে কেটে গেছে প্রায় 6টি বছর। এই 6 বছরে বদলে গেছে কুন্তপুর গ্রামের অনেক কিছুই। কুন্তপুর গ্রামের মোড়ল কমলেশবাবুর একমাত্র ছেলে মোহনের বিয়ে আজ। সন্ধ্যা 6টা নাগাদ হলুদের পোশাক পরে বারান্দায় দাঁড়িয়ে আছে মোহন। রাত 10টায় তার বিয়ের লগ্ন। শহর থেকে মোহনের ঘনিষ্ঠ 3 বন্ধু সৌরভ, জয় ও কার্তিক মোহনের বাড়িতে এসে পৌঁছেছে ঘণ্টাখানেক আগেই। তাই হলুদ গোসলে যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে দেখা করতে বারান্দায় এসে দাঁড়িয়েছে সে। কি রে, তোরা আসতে এত দেরি করলি যে? তোদের বই বই করে বলেছিলাম আমার শেষ আই বুড়ো ভাতটা আমি তোদের সাথে নিয়েই খাবো। সেটা তোরা পূরণ করতে দিলি না। রাস্তায় অনেক জ্যাম ছিল নাকি? না রে, রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না। ওই ট্রেনটা আসতেই লেট করেছিল। তাছাড়া স্টেশন থেকে তোদের গ্রামটাও তো অনেক দূরে। স্টেশন থেকে নেমে আবার নৌকায় চড়ে তোদের বাড়ি আসতে হয়। তাও বটে, আমাদের গ্রামে আসতে বেশ হ্যাপা পোহাতে হয়। যাই হোক, তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি নিয়মটা মেনে গোসলটা সেরে আসছি। হলুদ গোসলের জন্য মোহনকে ডাকাডাকি পড়তেই আর এক মুহূর্ত দেরি না করে বারান্দা থেকে নেমে কলপাড়ে চলে গেল মোহন। মোহন চলে যেতেই একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল জয়, কার্তিক ও সৌরভ। মরিচ বাতিগুলো ঝিলমিল করে জ্বলছে রং বেরঙের ফুল দিয়ে সাজানো মোহনের পুরো বাড়িটা। মোহনের বাবা কমলেশবাবুর ভীষণ শখ ছিল ছেলের বিয়েটা ধুমধাম করে দেওয়ার। তিনি পরলোক গমন করেছেন প্রায় 4 বছর আগে। তিনি জীবিত না থাকলেও তার ইচ্ছেটা ঠিকই জীবিত রেখেছেন তার স্ত্রী বিশালতা দেবী। পুরো বাড়ির চারপাশে গিজগিজ করছে নানা রকম মানুষের ভিড়। আর সেই ভিড়ের মাঝেই চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল জয়, কার্তিক ও সৌরভ। রাত 9টা নাগাদ টর্চের আলো জ্বালিয়ে অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে নদীর ঘাটের দিকে যাচ্ছে তারা। যাক বাবা, অবশেষে মোহন আর তার পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে আমরা বেরিয়ে আসতে পারলাম। এখন ভালোই ভালোই নদীর ঘাটে যেতে পারলেই হলো। মূলত তারা তাদের বন্ধু মোহনের বিয়েতে এলেও তাদের আসল উদ্দেশ্য হচ্ছে নদীতে মাছ ধরা। গত কয়েক বছর ধরে মোহনের মুখে এই নদীর বড় বড় মাছের কথা শুনতে শুনতে সেই মাছ নিজের হাতে ধরার ইচ্ছা নিয়েই এই গ্রামে এসেছে তারা। আর আজ বিয়েবাড়িতে সবাই যখন ব্যস্ত, তখন কাউকে কিছু না বলে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তারা। তুই একদম ঠিক বলেছিস রে সৌরভ। মোহনের বিয়েটা তো একটা ছুতো ছিল। আমাদের আসল টার্গেট তো নদী, আর নদীর বড় বড় মাছ। হাঁটতে হাঁটতেই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সোমেশ্বরবাবুর বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো তারা।
বাড়ির পাশে ছোট একটা খড়ের গাদা। অন্ধকারে সেটাকে দেখে মনে হচ্ছে যেন কালো পোশাক পরা কোনো দানব দাঁড়িয়ে আছে সেখানে। তা দেখে শরীরের ভেতর অদ্ভুত কাঁপুনি দিয়ে উঠল জয়, সৌরভ ও কার্তিকের। ঠিক সেই সময় জয়ের চোখে পড়ল খড়ের গাদার পেছনে সাদা কাপড়ে ঢাকা কেউ একজন দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, এটা কি? ও কার্তিক, কার্তিক, ও সৌরভ, ওই দেখ, ওখানে, ওইখানে কেউ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে লোকটি যেন কাফনের কাপড় পরে কবর থেকে উঠে এসেছে এইমাত্র। জয়ের কথা শুনে কিছুটা ভয় পেল কার্তিক ও সৌরভ, কিন্তু সামনে তাকিয়ে তারা কাউকেই দেখতে পেল না, যেন সেখানে কেউই ছিল না। কোথায় কোথায় কাফনের কাপড় পরে মানুষ দাঁড়িয়ে আছে? মনের ভুলে কি সব দেখছিস আর বলছিস? আরে যত সব আজগুবি কথা! তোকে কতবার বলেছি টিভিতে এসব আহার সিরিয়াল দেখবি না। টিভির সামনে বসে বসে সারাক্ষণ ভূতের সিরিয়াল দেখিস আর বাস্তবেও সেটাই মনে করিস। বিষয়টা যে শুধু মনের ভুল নয়, সেটা বললেও হয়তো বন্ধুরা বিশ্বাস করবে না। তাই আর কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো জয়। রাত 9:30 নাগাদ নদীর ঘাটে এসে দাঁড়ালো তারা। চারদিকে শুনশান নীরবতা, নদীর জলও বেশ শান্ত। কিছুক্ষণ পর সৌরভ নদীর জলে ছিপ ফেলল, আর জয় টর্চের আলো ফেলল জলের ওপর। এই তো মাছ টোপ গিলছে মনে হচ্ছে। সৌরভ, ধীরে ধীরে ছিপটা উপরে তোল। আমার মনে হচ্ছে বিশাল বড় একটা মাছ উঠেছে। কার্তিকের কথা মতো ছিপ টেনে তুলতেই একটা সোনার নূপুর উঠে এলো। টর্চের আলো পড়তেই নূপুরটা ঝলমল করে উঠল। হায় ভগবান, এটা তো মনে হচ্ছে সোনার নূপুর। কিন্তু কিন্তু এই নদীর জলে সোনার নূপুর এলো কোথা থেকে? এই সোনার নূপুর হোক আর পিতলের, এটা হাতে নিস না। এটা এখনই নদীর জলে ছুঁড়ে ফেলে দে। রাতের বেলা নদীর বুকে পাওয়া এসব জিনিস নেওয়াটা কিন্তু ঠিক হবে না। জয়ের এই কথাটা কিছুতেই এড়িয়ে যেতে পারল না সৌরভ। সে ছিপের মাথা থেকে নূপুরটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল জলের মধ্যে মধ্যে। হঠাৎ তারা দেখতে পেল দূর থেকে 3টি নৌকা তাদের দিকে এগিয়ে আসছে। নৌকাগুলোতে প্রায় 20-22 জন মানুষ। এরা কারা? আর রাতের এই অন্ধকারে এমন হয় হুল্লোড় করতে করতে নৌকাগুলো আমাদের দিকে এগিয়ে আসছে কেন? কিন্তু নৌকাগুলো কাছে আসতেই তারা বুঝতে পারল ওরা মানুষ নয়, ভয়ঙ্কর আত্মা। ওরে ওরে কার্তিক, এরা যে কোনো মানুষ নয়, এরা যে ভূত। আমি তখনই বলেছিলাম সাদা কাপড়ে মোড়ানো কাউকে দেখেছি আমি। তোরা আমার কথা বিশ্বাস করিসনি। এখন কি হবে আমাদের? তোদের এত বড় সাহস! তোরা আমাদের বৌরানীর পায়ের নপুরে হাত দিস? দাঁড়া, আজ তোদেরকেও এই নদীর জলে ছুঁড়ে ফেলবো। তোমরা কারা? তোমরা আমাদের কাছে কি চাও? আমরা আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। ঠিক তখনই নৌকা থেকে কয়েকটি কালো ছায়া লাফিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। কার্তিক, তোর কাছে দেশলাই আছে? দেশলাই বের কর তাড়াতাড়ি। কার্তিক তাড়াতাড়ি পকেট থেকে দিয়াশলাই বের করে আগুন জ্বালালো। আগুনের ছোট্ট শিখা জ্বলে উঠতেই ছায়াগুলো ভয়ে কেঁপে উঠল এবং একে একে নদীর জলে ঝাঁপ দিল।
কিন্তু ঠিক সেই মুহূর্তে বরফ শীতল একটা হাত জয়ের পা ধরে তাকে টেনে নিয়ে গেল জলের তলায়। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি জলের তলায় তলিয়ে যাচ্ছি। কার্তিক, সৌরভ, আমাকে বাঁচা। আমাদের তুই ক্ষমা করে দিস ভাই, আমাদের তুই ক্ষমা করে দিস। আমরা যে তোকে বাঁচাতে পারলাম না। ভয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করল কার্তিক আর সৌরভ। রাতের সেই ঘটনার পর তারা মোহনের বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সব শুনে মোহন ঘটনাটা জানতে পারে। এমন কাজ কেউ করে? আমাকে কিছু না জানিয়ে, আমার ব্যস্ততাকে কাজে লাগিয়ে নদীর ঘাটে তোরা কেন গিয়েছিলি বলতো? তাও আবার রাতের বেলা। তোদের এই নাদানির জন্য জয়টাও। জয়কে তো ভূতগুলো জলের তলায় নিয়ে গিয়েছে। আমরা পারিনি ওকে বাঁচাতে। আচ্ছা মোহন, নদীর ঘাটের এই রহস্যটা কি বলতো? এমন একটা ঘটনা কেন ঘটল? আর তুইও আমাদের কখনোই সে ব্যাপারে কিছু বলিসনি কেন? এরপর বছর 6 আগে বরযাত্রীদের সঙ্গে ঘটে যাওয়া সেই করুণ ঘটনার কথা খুলে বলল মোহন। বছর 6 আগে এক রাতে 3টে নৌকাভর্তি মানুষ বরযাত্রী হিসেবে নব্যবিবাহিত বর কনেকে নিয়ে যাচ্ছিল। নৌকা নদীর মাঝ বরাবর আসতেই হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডব এতটাই প্রখর ছিল যে কোনো কিছু বুঝে ওঠার আগেই বরযাত্রী সহ 3টে নৌকায় জলের তলায় ডুবে যায়। আর তারপর থেকেই রাতের বেলা সেখানে কেউ গেলেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়। সব কথা শুনে তারা আবার নদীর ঘাটে যায় জয়ের খোঁজে। নদীর ঘাটে গিয়ে তারা দেখতে পেল শান্ত নদীর জলের উপর ভাসছে জয়ের নিথর দেহ। 3 বন্ধু আনন্দ করতে করতে এই গ্রামে এসেছিল বন্ধুর বিয়েতে, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হল গভীর শোকে।